সো হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমরা মার্ক 2 এর শুরু করব। রোলস থিওরামটা আমি কি বুঝিয়েছিলাম প্রথম ভিডিওটি যারা যারা দেখেনি তারা দেখো, সেখানে আমি রোলস থিওরামটা কি, রোলস থিওরাম কি, কাকে বলে, রোলস থিওরামের কন্ডিশন কি সেটা বুঝিয়েছিলাম। সেই সঙ্গে আমি 4-5টার মতো অঙ্কও করিয়েছিলাম, 1 নম্বর 2 নম্বর, এটা 2-এর 1, 2, 4, 3-4টা অঙ্কও করিয়েছিলাম। যারা যারা দেখেনি প্রিভিয়াস ভিডিওটি তারা অবশ্যই দেখো। আজকে আমরা মার্ক 2 এর 6 নম্বরটা 5 থেকে হয়েছে, আই থিঙ্ক 5 নম্বরটাও হয়েছে। আমি 4টা হয়তো হোমওয়ার্ক করতে বলছিলাম, জানি না কে কি করছে কে কি করেনি। খুব সোজা অঙ্ক। এখন আমি আজকে 4টা করব, 5টা করিয়ে দিয়েছিলাম আমি প্রিভিয়াস ভিডিওতেই। ফিজিক্যাল টু সায়েন্স করেক্স এই কন্ডিশনে দেখা হচ্ছে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে কিনা করিয়ে দিয়েছি। যারা যারা দেখেনি তারা অবশ্যই দেখো। আর 6 নম্বরটা আর 5টা সেম টু সেম অঙ্ক। এটা সাইন এক্স ফাংশন, এটা কস এক্স ফাংশন সেম, যেহেতু কস এক্স ইন্টু কস এক্স হবে। কস এক্স যেহেতু এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অন্তর্কলনযোগ্য, তাহলে কস এক্স এর গুণফলটাও একটা ফাংশন পার্টিকুলার হবে, সেই ফাংশনটাও এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অন্তর্কলনযোগ্য হবে। অর্থাৎ এটা রোলস থিওরাম অ্যাপ্লাই করবে তোমরা, হবে দেখবে রোলস থিওরাম মানে ওই 3টি শর্ত সিদ্ধ হয় কিনা। আর যে বিস্তারে বলছে সেই বিস্তারের প্রান্তিক মানটা দিয়ে চেক করবে, ওই 2টা মানে যদি সেম হয় তাহলে রোলের উপপাদ্য প্রযোজ্য। তারপর মান বের করবে, ডিফারেন্সিয়েট করে ওই মানটা সি প্লট করবে ফাংশনে, সির মান যেটা আসবে সেটা যদি এই বিস্তারে থাকে তাহলে সত্য। এখন আজকে আমি 4 নম্বরটা করব, 4-এর পর 6 থেকে শুরু করব, কারণ আমি এই 2টা সেম অঙ্ক, একটা করিয়ে দিচ্ছি আর একটা তোমরা করবে। নাহলে 6 নম্বরটা হোমওয়ার্ক দিয়েছিলাম, 6 নম্বরটাও সেম টু সেম 3-এর মতোই 6 নম্বরটাও, এটাও পারবে আশা করি। তাহলে আজকে আমি একবারে 7 নম্বর থেকে শুরু করি। দেখো 7 নম্বরটা কি বলছে। সাত নম্বরটা কি বলছে, 2-এর 7, 2-এর 7, হ্যাঁ কি বলছে, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। এই বিস্তারে দেখাও যে 3 to 4 বিস্তারে আমাদের দেখাতে বলছে রোলস থিওরাম কি অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা প্রথমে দেখব, এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণও সেম এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলন যোগ্য। যেহেতু লিখবে এখানে, যেহেতু এফ এক্স একটি দ্বিঘাত সমীকরণ, তাই এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত ও অবকলন যোগ্য। ওকে, অর্থাৎ 2টা কন্ডিশন স্যাটিসফাই হলো, 1 ও 2, এই 2টা কন্ডিশন কিন্তু স্যাটিসফাই হলো, অর্থাৎ সন্তত এবং অবকলন যোগ্য। তাহলে 2টা কন্ডিশন আমাদের স্যাটিসফাই হলো। আর একটা কন্ডিশন এখন আমরা দেখব, আবার এফ অফ -3 দেখো কি হয়, -3 স্কোয়ার -3 -12, यानी कि 9 + 3 -12 0। और এফ অফ 4 দেখো কি হবে, বসাও। এফ অফ কি হবে, 4 স্কোয়ার -4 -12, यानी कि 16 -4 -12, এটাও 0। সুতরাং এফ অফ -3 ইজ ইকুয়াল টু এফ অফ 4। এখন এফ ড্যাশ এক্স বের করলাম, এফ ড্যাশ এক্স এর মান কি দেখো, এটা ডিফারেন্সিয়েট করে দাও, 2x - 1 ড্যাশ এক্স কি পাবো, 2x - 1 - 0,
এখান থেকে কি পেলাম f dash x is equal to 2x minus 1, সুতরাং f dash c 2c minus 1 পেলাম according to question। f dash c যেহেতু 0 সুতরাং 2c minus 1 is equal to 0, বা এইখান থেকে আমরা c is equal to কি পেলাম 1/2। এই 1/2টা কি এইখানে লাই করে -3 to 4 এর মধ্যে? অবশ্যই। এখানে যদি আমি সংখ্যা রেখায় প্লট করি -3 to 4, এখানে কত নাম্বার থাকবে? এখানে থেকে -1 থেকে যত নাম্বার আছে -2 -1 -1/2 সব সংখ্যা এখানে লাই করবে, অর্থাৎ সিটা 1/2 তে লাই করে। যেহেতু তাহলে এখানে লিখবে যেহেতু সি এর মান -3 4 বিস্তারে অবস্থান করে যেহেতু সি এর মান অবস্থান করে এবং উপরে 3টা কন্ডিশন শর্ত হয় এবং অপেক্ষকটি লিখবে এবং অপেক্ষকটি যেহেতু সি এর মান এই বিস্তারে অবস্থান করে এবং অপেক্ষকটি সন্তত এবং অবকলন যোগ্য বা বিস্তারে লাই করে, এই বিস্তারে লাই করে, তাই প্রদত্ত অপেক্ষকটি রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। তাই প্রদত্ত অপেক্ষকটিতে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। ওকে, বোঝা গেল? অর্থাৎ আমাদের প্রথম 2টা কন্ডিশন এখানে স্যাটিসফাই হয়ে গেল। তৃতীয় কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করলাম ফাংশনের ভ্যালু বসে, তারপর ডিফারেন্সিয়েট করলাম, সি এর মান বের করলাম অ্যাকর্ডিং টু কোশ্চেন। অর্থাৎ এই 3টা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে, তাহলে রোলের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর রোলের উপপাদ্য মানে কি? f dash c is equal to 0 করো, সেটাই রোলের উপপাদ্য। আর এখানে আমাদের যেহেতু কি বলছে প্রমাণ করতে বলছে, প্রমাণের মতো সত্যতা যাচাই করতে বলছে, অর্থাৎ রোলের উপপাদ্যটা কতটা সত্য। অর্থাৎ f dash c আমরা 0 করলাম, যেহেতু সি এর মান এই ইন্টারভ্যালের মধ্যে লাই করছে, অর্থাৎ -3 to 4 এর মধ্যে অবস্থান করছে, তাই আমরা বলতে পারি এখানে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে, সত্য। এখন দেখো তাহলে আমরা কত নাম্বার করব? 8 নাম্বারটা সেম টু সেম অঙ্ক আমি কি করে দেব, এটা তোমরা নিজে বাড়িতে করো, আমি আর এটা করলাম না। 6 নাম্বারটা আর 8 নাম্বারটা সেম টু সেম অঙ্ক। এটাও যেহেতু দিকের সমীকরণ, তাহলে অবকলনযোগ্য এবং সন্তত এবং অবকলনযোগ্য হবে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য। তাহলে এটা কোনো ভ্যালুয়েবল হচ্ছে না আমাদের, এটা তো হবেই এই সমস্ত বাস্তব মানে। তাহলে f2 এর মান বের করো। তাহলে গাইস আমরা তাহলে এখন 9 নাম্বারটা শুরু করবো। দেখো 9 নাম্বারটাও সেম অঙ্কই। দেখো এখন তাহলে 9 নাম্বারটা দেখো, 2-9 নাম্বারটা কি বলছে? fx ফাংশন দেওয়া আছে cos x, ডিফাইন করা কোথা থেকে আছে? ডিফাইন -π/2 से लेकर π/2 तक ডিফাইন করা আছে। এখন যেহেতু সেম ভাবে যেহেতু cos ফাংশন অর্থাৎ fx অপেক্ষকটি x এর এখানে লিখবো, এখানে fx অপেক্ষকটি x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত ও অবকলনযোগ্য। সন্তত এবং অবকলনযোগ্য। এখানে fx অপেক্ষকটি x এর সমস্ত
বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য। তাহলে প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই হলো, অর্থাৎ এই ইন্টারভ্যালে অপেক্ষকটি সন্তত এবং অবকলনযোগ্য, দুইটা কন্ডিশন স্যাটিসফাই হলো। এখন তৃতীয় কন্ডিশনটা কি, এখন আমরা দেখব এফ অফ মাইনাস পাই বাই টু ইজ ইকাল টু লেখা যায় কস মাইনাস পাই বাই টু, यानी कि cos পাই বাই টু ही লেখা যায়, যাকে 0 লেখা যায়। সুতরাং f of minus pi by 2 is equal to 0, or f of pi by 2 also cos pi by 2, যাকে আমরা 0 লিখতে পারি। এখন তৃতীয় কন্ডিশনটাও আমাদের স্যাটিসফাই হয়ে গেল। সুতরাং f of pi by 2 আমরা 0 পেলাম। এখন সুতরাং আমরা এখানে লিখতে পারি f of minus pi by 2 is equal to f of pi by 2। ওকে, এটা 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশনটাও আমাদের স্যাটিসফাই হয়ে গেল। প্রথম দুইটি আমরা কি পেলাম, অবকলনযোগ্য এবং সন্তত ওই ইন্টারভ্যালে, এটা এবং f of pi by 2 এবং f of minus pi by 2, f of pi by 2 সেম হয়ে গেল। আবার আমরা এখন f' x করব। যেহেতু fx is equal to cos x দেওয়া আছে, সুতরাং f' x আমরা কি পাবো, cos x এর ডিফারেন্সিয়েট মাইনাস sin x। ওকে, অ্যাকর্ডিং টু কোশ্চেন f' x এর জায়গায় c বসাবো, is equal to মাইনাস sin c is equal to 0। তাহলে sin c is equal to 0 লেখা যায়, সুতরাং c is equal to 0, c is equal to 0 পাচ্ছি। অতএব সুতরাং আমরা যেহেতু c এর মান কোথায় লাই করছে, দেখো এই ইন্টারভ্যালে লাই করছে, অর্থাৎ মাইনাস পাই বাই 2 এর মধ্য আছে। যেহেতু c এর মান এর মধ্যেই আছে, অর্থাৎ এই ইন্টারভ্যালের মধ্যে আছে, তাই এখান থেকে আমরা বলতে পারি রোলের উপপাদ্য প্রযোজ্য যুক্ত, বা সুতরাং রোলের উপপাদ্য সত্যতা প্রমাণিত হলো। এখান থেকে আমরা রোলের উপপাদ্য, অতএব রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হলো। ওকে, অ্যান্সার বোঝা গেল। সেম ভাবে এটাও করে দেয় আর কি। দেখো 10 নম্বরটা কি বলছে, 10 নম্বরটা বলছে fx is equal to sin 3x, 2/10 fx is equal to sin 3x। এখন sin 3x একইভাবে আমরা এই লেখাটাই লিখবো। এখানে fx অপেক্ষক x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য, অর্থাৎ sin অপেক্ষকটি x এর সমস্ত লেখা যাবে, fx অপেক্ষকটি লেখো, প্রদত্ত অপেক্ষকটি x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য। ওকে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কন্ডিশন অল স্যাটিসফাই হয়ে গেল। এটা কোন ইন্টারভ্যালে দেওয়া আছে দেখো, 0 to পাই ইন্টারভ্যাল দেওয়া আছে। ইন্টারভ্যালটি আমরা এখানে লিখে নিই, 0 to পাই দেওয়া আছে। ওকে, অন্তর্কলনযোগ্য, প্রথম দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই। এখন আমরা দেখব f of 0 এর মান কত, sin 3 into 0 यानी कि
সাইন 0 আমরা লিখতে পারি 0, সুতরাং এফ অফ 0 আমরা পাচ্ছি 0। ওকে, और এফ অফ পাই আমরা কি পাবো দেখো, সাইন 3 পাই পাবো ইজ ইকুয়াল টু 0। সুতরাং এফ অফ পাই অলসো 0, অর্থাৎ তৃতীয় কন্ডিশনও সিরিজ পেয়ে গেল। এফ অফ 0 ইজ ইকুয়াল টু এফ অফ পাই পেলাম আমরা। আবার যেহেতু আবার এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন 3x দেওয়া আছে। ওকে, দিস ইজ গিভেন। সুতরাং এফ ড্যাশ এক্স আমরা কি পাবো, সাইনের ডিফারেন্সিয়েট cos 3x, চেন রুলের জন্য আমরা 3x এর ডিফারেন্সিয়েট 3 হবে, তাই না? তাহলে এটাকে দেখো কি লেখা যায়, এফ ড্যাশ এক্স আমরা লিখতে পারি না 3 cos 3x। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লেখা যায়, এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু 0। সুতরাং 3 cos 3c আমরা 0 লিখতে পারি, ডাইরেক্ট লিখলাম। তাহলে cos 3c ইজ ইকুয়াল টু 0, এটাকে লেখা যায় 3c ইজ ইকুয়াল টু π/2। যেহেতু cos π/2 এইখান থেকে আমরা লিখতে পারি cos π/2 মান 0, যেহেতু 3c ইজ ইকুয়াল টু π/2, এখানে c ইজ ইকুয়াল টু π/6 পাচ্ছি। কিন্তু আমাকে ইন্টারভাল কি দেওয়া আছে, π/6। অবশ্যই লাইক করবে। তাহলে সেম ভাবে লেখো, যেহেতু সি এর মান পাই এর মধ্যে অবস্থান করে, তাই প্রদত্ত অপেক্ষকটিতে রোলের উপপাদ্যের সত্যতা যাচাই হলো। তাই আমরা বলতে পারি রোলের উপপাদ্যের সত্যতা যাচাই হলো। ওকে, সত্যতা যাচাই হলো বা সত্যতা প্রমাণিত হলো একই। তাহলে এখান থেকে যেহেতু সি এর মান এর মধ্যে অবস্থান করে, সুতরাং আমরা বলতে পারি রোলের উপপাদ্যের অপেক্ষকটিতে রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হলো। অপেক্ষকটিতে রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হলো। তোমরা ভালো করে লিখে নিও, প্রমাণিত হলো। ওকে, বোঝাটাই মেন, লেখা তো তোমরা নিজেরাই লিখতে পারবে। তাহলে দেখো আমরা 2-10 নাম্বারটা করলাম, 2-11 নাম্বারটা এখন দেখো কি বলছে। 2-11 নাম্বারটা 2-10, 2-11 e⁻022, এটা ভালো অঙ্ক দেওয়া আছে। 2-11 নাম্বারটা দেখো কি বলছে, এফ এক্স ইজ ইকুয়াল টু e⁻x sin x দেওয়া আছে। ওকে, আর বিস্তার কত দেওয়া আছে, এখানে বিস্তার দেওয়া আছে 0 to π, সেম। এটা আর এটা সেম বিস্তার দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে দেখব, এটা ইন্টারেস্টিং অঙ্ক। দেখো e⁻x, এটাও x এর সমস্ত বাস্তব মানের জন্য e⁻x তো x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এটাও সেম। এটার মান কখনো 0 আমরা করতেই পারবো না, বা এটাকে আমরা যদি এইভাবে লিখতে চাই sin x বাই e⁻x ও লেখা যায়। e⁻x কে আমরা 0 করতেই পারবো না। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু x এর সমস্ত বাস্তব মানের জন্যই x এর সমস্ত বাস্তব মানের জন্য, খুব ভালো অঙ্ক এটা, x এর সমস্ত বাস্তব মানের জন্য e⁻x নট ইকুয়াল টু 0, আমরা 0 করতেই পারবো না।
ওকে, এটা জিরো হবে না, এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য এটা জিরো হবে না। আবার আমরা কি জানি, এখন এখন প্রদত্ত অপেক্ষকটিতে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য sin x এবং e⁻x সন্তত এবং অবকলনযোগ্য যেহেতু x এর সমস্ত বাস্তব মানের জন্য e⁻x এবং sin x অপেক্ষকটি সন্তত এবং অবকলনযোগ্য তাই তাদের ভাগফলের দ্বারা যে অপেক্ষকটা উৎপন্ন হলো সেটাও সন্তত এবং অবকলনযোগ্য হবে, বা আমরা ভালোভাবে লিখলে সন্তত এবং অবকলনযোগ্য। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সুতরাং sin x বাই e⁻x অপেক্ষকটিও x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য। ওকে, সুতরাং প্রথম এবং দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই হলো। এখন আমরা দেখব f অফ 0। এখন আমরা কি দেখব, f অফ 0 এর মান কত। f অফ 0 কে আমরা লিখতে পারি sin 0 বাই e⁻0 ইজ ইকুয়াল টু নিচে 1 উপরে 0 ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমরা পাচ্ছি sin অফ 0 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, or f অফ পাই ইজ ইকুয়াল টু কি পাবো, sin পাই বাই e⁻পাই থাকলে আর উপরে 0 হবে, এটাকেও 0 লেখা যায়। সুতরাং f অফ পাইও আমরা 0 পাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় কন্ডিশনও স্যাটিসফাই হলো। সুতরাং আমরা দেখা যাচ্ছে যে f অফ 0 ইজ ইকুয়াল টু f অফ পাই। আবার কি দেওয়া আছে, আবার fx ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, sin x বাই e⁻x। সুতরাং এখান থেকে f'(x) আমরা কি পাবো দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করে দেবো। এটা ডিফারেন্সিয়েট কি হবে, এটাকে আমরা লিখতে পারি e⁻x, যেটা প্রথমেই দেওয়া ছিল sin x। এটা ডিফারেন্সিয়েট কি হবে, sin x কে কনস্ট্যান্ট রাখলাম, e⁻x এর ডিফারেন্সিয়েট e⁻x এর ডিফারেন্সিয়েট -1, অথবা e⁻x কে কনস্ট্যান্ট রাখলাম, sin x এর ডিফারেন্সিয়েট cos x। ওকে, ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দিলাম। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি f' c ইজ ইকুয়াল টু 0। সুতরাং sin c e⁻c -1 তো আছেই, প্লাস e⁻c cos c ইজ ইকুয়াল টু 0। এখানে কি কমন যাবে, e⁻c কমন যাবে, থাকবে cos c মাইনাস sin c ইজ ইকুয়াল টু 0। e⁻c তো 0 কোনোদিনও হবে না, হলে এই কোয়ান্টিটিটাই 0 হতে পারে। সুতরাং cos c মাইনাস sin c 0 হতে পারে, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি sin c ইজ ইকুয়াল টু cos c। খুব ভালো অঙ্ক। সুতরাং আমরা পাচ্ছি sin c ইজ ইকুয়াল টু cos c, বা এখান থেকে বলতে পারি tan c ইজ ইকুয়াল টু 1 বা c ইজ ইকুয়াল টু π/4। দেখো ইন্টারভ্যালটা কি দেওয়া ছিল, 0 to π দেওয়া ছিল, কিন্তু সরি দেখা যাচ্ছে এখন 0 ইন্টারভ্যাল দেওয়া ছিল 0 to π।
সুতরাং দেখা যাচ্ছে যে যেহেতু এখন লেখো যেহেতু সি এর মান বিস্তারে অবস্থান করে সুতরাং রোলের উপপাদ্যের সুতরাং অপেক্ষকটিতে বারবার একই লেখা অপেক্ষকটিতে রোলের উপপাদ্যের সত্যতা যাচাই হলো ওকে, এটা আমাদের আনসার। এটা কত নাম্বার হলো আমাদের? খুব ভালো অঙ্ক কিন্তু এটা 11 নম্বরটা হলো। এখন 12 নম্বরটা দেখো। 12 নম্বরটা সেম অঙ্ক, আমি আর করবো না। 12 নম্বরটা দেখো, এই 12 নম্বরটা সেম টু সেম কত নম্বরের মতো? এই যে 1 নম্বরের মতো। 12 নম্বর 1 নম্বরটা তোমরা এগুলো করে নেবে। 12 নম্বরটা আর আমি করলাম না, যেহেতু 1 নম্বরটা প্রথমে আমি করিয়ে দিয়েছিলাম। সেম টু সেম অঙ্ক, শুধু এখানে বিস্তারটা চেঞ্জ আর ফাংশনটা চেঞ্জ, কিন্তু এটাও দিকের সমীকরণ, এটাও দিকের সমীকরণ। দুই দিকের সমীকরণ x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য হবে, তাহলে আর কোনো পার্থক্যই থাকলো না। আমার ইন্টারভ্যাল যাই দেওয়া থাকুক, তাহলে তারপর আমাদের তৃতীয় কন্ডিশনটা স্যাটিসফাই করতে লাগবে। তৃতীয় কন্ডিশনটা প্রথমে বসাও তোমরা। f(1) দেখো যা মান আসে, f(3) মান যদি একই আসে, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুসারে আমরা কি লিখতে পারি? f'(x) = 0 লাগবো, x এর জায়গায় c পুট করবো। c এর মান যদি কোনো একটা পাবো ওই এই ইন্টারভ্যালে লাই করে, তাহলে রোলের উপপাদ্যের সত্যতা আমরা যাচাই করতে পারলাম। ফাইনালি পারবো। বুঝা গেল? তাহলে আমি আর 12 নম্বরটা করলাম না, 13 নম্বরটা করি। 13 নম্বরটায় শেষ, তারপর আমরা তারপর এই টাইপটা করব, তারপর ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালুতে করব। দেখো 13 নম্বরটা কি বলছে? 2-13 বলছে f(x) = sin x এবং sin 2x বিস্তারে। f(x) = sin x minus sin 2x। যেহেতু এখান থেকে আমরা লিখতে পারি কোন বিস্তারে এখানে দেওয়া আছে 0 to 2π। যেহেতু এখানে লেখাটাই মেন, sin x ও sin 2x অপেক্ষক দুটি x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য। x এর সমস্ত মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য, সন্তত এবং x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য। তাই তাদের বিয়োগফল এনে কি sin x minus sin 2x বিয়োগফল এর দ্বারা যে অপেক্ষকটি পাবো সেটিও x এর, তোমরা নিজেই ভাষায় লিখবে, সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলন যোগ্য। ওকে, তাহলে প্রথম এবং দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই হলো। এখন তৃতীয় কন্ডিশন আবার, এখন আমরা লিখবো f(0) এর মান দেখি কত পাওয়া যায়। sin 0 minus sin 2 into 0
এটার মান 0 মাইনাস 0 আলটিমেট 0 অর এফ অফ 2 পাই রে এখন ইজ ইকাল টু সাইন 2 পাই মাইনাস সাইন 2 ইন্টু 2 পাই 0, এটাও অলসো 0 0। তাহলে সুতরাং আমরা পেলাম এফ অফ 0 ইজ ইকাল টু এফ অফ 2 পাই সেম। আবার এখন এফ ড্যাশ এক্স আমরা ফাইন্ড করব। এফ ড্যাশ এক্স কি পাবো দেখো, সাইন এর ডিফারেন্সিয়েট কস, সাইন 2x এর ডিফারেন্সিয়েট অলসো কস 2x, চেন রুলের জন্য 2x এর ডিফারেন্সিয়েট 2x এর সাথে। তাহলে এখান থেকে আমরা পেলাম এফ ড্যাশ সি, সুতরাং এফ ড্যাশ বা এফ ড্যাশ এক্স লিখলাম ইজ ইকাল টু কস এক্স মাইনাস 2 cos x, সরি 2 cos 2x অ্যাকর্ডিং টু কোশ্চেন। এখন এফ ড্যাশ সি যেহেতু 0, সুতরাং cos c মাইনাস 2 cos 2c অলসো 0 হয়ে যাবে। এখান থেকে আমরা কি পাবো দেখো, cos c is equal to 2 cos 2c, ওকে, cos c is equal to 2 cos 2c। এখন দেখো কি করা যায়, তাহলে এটাকে আমরা যা আছে তাই রাখলাম cos 2c, সরি यार এখানে cos c আর এখানে 2, মানে cos 2c এর ফর্মুলা কে আমরা কি লিখতে পারি, cos 2c কে আমরা লিখতে পারি না 2 টাইমস অফ cos স্কয়ার c মাইনাস 1 সূত্র, যেহেতু আমরা জানি এখানে লিখলাম cos 2 থিটার সূত্র কি, আমরা লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এই দুইটাই লিখতে পারি। তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা অ্যাপ্লাই করলাম আমরা। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, 4 cos স্কয়ার c মাইনাস 2 ইজ ইকুয়াল টু cos c বা 4 cos স্কয়ার c মাইনাস cos c মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। এখন এইখান থেকে দেখো কি লেখা যায়, তাহলে দেখো আমরা কি পেলাম, সমীকরণ পেলাম। এটা আমরা সাধারণ সমাধান পাবো না, এটাকে শ্রীধর আচার্যের সাহায্যে করতে লাগবে, সাধারণভাবে সলভ করলে পাবো না। শ্রীধর আচার্য সূত্রের প্রয়োগ করবে তোমরা, এটা তোমরা নিচে বাড়িতে করো। শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করবে, তারপর দেখবে একটা সি এর মান আসবে, সি এর মান দেখবে, ওই সি এর মানটা cos c এর মান আসবে, দুইটা মান আসবে, সেখান থেকে আমাদের বলতে লাগবে অ্যাঙ্গেলটা কি পজিটিভ আসছে, অর্থাৎ 0 to 2 পাই এর মধ্যে আছে কিনা। যদি 0 to 2 পাই এর মধ্যে থাকে তাহলে রোলের উপপাদ্যের সত্যতা যাচাই হয়ে যাবে, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। বোঝা গেল? তোমরা এটা বাড়িতে নিজেই করো। তাহলে আজকে এইটুকুই থাক, পরের ভিডিওতে আমরা এই যে এগুলো কোশ্চেন সলভ করব। যে দেখাও যে নিচের অপেক্ষা উল্লেখিত বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। এখন রোলের উপপাদ্য কেন প্রযোজ্য নয়, কোন কন্ডিশনে প্রযোজ্য নয়, সেগুলো আমরা পরের ভিডিওতে সলভ করব। তাহলে আজকে এতটুকুই থাক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিওটিকে, যেহেতু ফ্রিতে আমি সব করিয়ে দিচ্ছি A to Z প্রত্যেকটা অঙ্ক। তাহলে আজকে এটুকুই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকো।